কালীঘাট মন্দিরে দণ্ডি কেটেছিলেন স্বামী বিবেকানন্দ। কেন জানেন? মানত পূরণে বাধ্য হয়ে কালীঘাটের কালী শরণাপন্ন হন স্বামীজি। ছোট্ট বিলে নরেন থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার পথে বারবার উঠে এসেছে একাধিক ঘটনা। রামকৃষ্ণ পরমহংসদেব আর স্বামী বিবেকানন্দের মিলিত আধারে বারবার বিবর্বিত হয়েছে নীতি, আদর্শ আর ভালো থাকার মূল মন্ত্র। অনেকেই জানেন স্বামী বিবেকানন্দ আর দক্ষিণেশ্বরের ভবতারিণীর চিরন্তন সম্পর্কের কথা, কিন্তু স্বামীজির সঙ্গে ছিল কলকাতার আরও এক কালীতীর্থ কালীঘাটের নিবিড় যোগাযোগ। মহাসাগরের মতো বিস্তৃত এই জ্ঞানের পথে নিরন্তর অতিবাহিত হয় যা। ছোটবেলায় স্বামীজি ছিলেন খুবই ডানপিটে, বিলের অসুখ করত মাঝে মাঝেই। এমনকি তার বড় হয়ে ওঠা জীবনযাপনের নানা ত্রুটিতেও ছিল অসুখ বিসুখের প্রকোপ। কোনো এক সময় অসুখ করল নরেন্দ্রনাথের। তখন তিনি বয়সে বেশ বড় হয়ে গেছেন। যুবক নরেনের অসুখে চিন্তিত হলেন তার মা। নরেন্দ্রনাথ দত্তের মা কালীর কাছে মানত করলেন দণ্ডি কাটার। তিনি বিশ্বাস করতেন ছেলের অসুখ সারবে কালীর কৃপাতেই। এই খবর জানতেন না স্বয়ং নরেন। এই মানস সূত্রে কালীঘাটের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় বিবেকানন্দের। মায়ের মানত পূরণে কালীঘাটে দণ্ডি কাটেন স্বামীজি। আদিগঙ্গার ঘাটের কালীর সঙ্গে যোগ বাড়ে বিবেকানন্দের। তিনি বলেন, দক্ষিণেশ্বরের চেয়ে কালীঘাটের মন্দির অনেক বেশি স্বাধীন। কেন দক্ষিণেশ্বর ছেড়ে কালীঘাটের কালীর কাছে যেতে হয়েছিল বিবেকানন্দকে? এর মধ্যে রয়েছে এক অন্য ইতিহাস। 1897 সালে দেশে ফিরলেন স্বামীজি। তখনও শ্রী রামকৃষ্ণের পরলোক গমনের পরেও প্রত্যেক বছর তার জন্মতিথিতে উৎসব হতো দক্ষিণেশ্বরে। 1898 সালে শ্রী রামকৃষ্ণের জন্মতিথির উৎসব আয়োজিত হয় ওই একই স্থানে। বিদেশ থেকে ফিরে সেবার দক্ষিণেশ্বরে যান স্বামী বিবেকানন্দ। সেখানে প্রবল জনপ্রিয় স্বামীজিকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এই ভিড় দেখে চমকে যান গোঁড়া হিন্দুদের একাংশ। তাদের কুনজরে পড়েন স্বামীজি। দক্ষিণেশ্বরের মন্দির কর্তৃপক্ষের কানে দেওয়া হয় বিবেকানন্দ সম্পর্কে ভুল বার্তা। বলা হয় সাহেবদের সঙ্গে মিশে অখাদ্য কুখাদ্য খেয়েছেন তিনি, কালাপানি পান করেছেন স্বামীজি। এরপর বিবেকানন্দ দক্ষিণেশ্বরে গিয়েছেন বলে শুদ্ধ করা হয় সেই মন্দির। এর মধ্যেই নরেনের মা মানতের কথা জানান তার সন্তানকে। এবার উপায়, বিবেকানন্দ দণ্ডি কাটার জন্য বেছে নেন কালীঘাট মন্দিরকে। তিনি যাবেন একথা শুনতেই সাজো সাজো রব শুরু হয় কালীঘাট মন্দিরে। সেখানে পুজো দেন বিবেকানন্দ, দণ্ডিও কাটেন। এবার মানত পূরণ হয় তার মায়ের। এই কালীঘাট এবং স্বামী বিবেকানন্দের সম্পর্কের একাধিক কথার মধ্যে উঠে আসে রামকৃষ্ণ, স্বামীজির কাছের মানুষ, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নামও। আপাদমস্তক নাস্তিক দামাল গিরিশের আস্তিক হওয়ার পথেও রয়েছে বিবেকানন্দের কালীযোগের কথা। গিরিশের মনে তখন অন্য এক ভাব। একের পর এক প্রিয়জনের বিয়োগ তাকে কষাঘাত করে বোঝাচ্ছে যে শুধু পুরস্কার দিয়েই হবে না, দৈবকে মানতে হবে এবার। তাই তার মনে সাধ জাগছে, তার চেয়েও শক্তিশালী শক্তিকে জানতে হবে। সেই ভাব থেকেই গিরিশ নিযুক্ত হলেন মাতৃ সাধনায়। কালীঘাট তার প্রিয় স্থান হয়ে উঠল ক্রমশ। এর মধ্যেই দিবানিশি মায়ের কাছে যেতে শুরু করলেন গিরিশ। মাতৃভাবে মাতৃসঙ্গীতে তার মায়ের ভাব বুঝতে তন্ত্র সাধনায় মগ্ন রইলেন নাট্যকার। অনেকেই হয়তো জানতেন না, বিবেকানন্দ রামকৃষ্ণ আবহের মধ্যেই বাগবাজারের লাগম ছাড়া গিরিশ তত্ত্ব সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন কালীঘাট সূত্রেই। যদিও গিরিশের জীবনে তখনও আসেনি রামকৃষ্ণদেব। বন্ধ খামে থাকা চিঠিও পড়তে পারতেন গিরিশ। যে কোনো রোগের হোমিওপ্যাথি ওষুধ দিতে পারতেন তিনি। তবে গিরিশের ব্যক্তিগত তন্ত্র সাধনার বিরাজমানতার আধিক্যে উঠে আসে সেই স্বামীজির মায়ের কথাও। কালী, দুর্গা এবং বিবেকানন্দের ঈশ্বর চিন্তার প্রকাশে উঠে আসে সারদা মায়ের কথা, যাকে জ্যান্ত দুর্গা বলেছিলেন স্বামীজি। এর পেছনেও যেন রয়েছে গিরিশ যোগ। নাট্যকারের মাতৃভাবের উদ্রেকের কারণ হিসাবে বলা হয় তার জীবনে ঘটা শারীরিক এক যন্ত্রণার কথা। বিশ্বচিকা নামের এক রোগ, যা আধুনিককালে আমরা কলেরা বলে জানি। সেই রোগ যখন গিরিশকে মৃত্যুশয্যায় নিয়ে যায়, তখন একদিন রাতে তীব্র দেহকষ্ট বিদীর্ণ করে এই নাট্যকারকে। স্বামীজি আবহে শোনা যায় গিরিশের স্বপ্নে কালীঘাটের গর্ভগৃহ হতে এক অপূর্ব দেবী মূর্তি লাল পাড় সাদা শাড়ি পরে তার সামনে আসে। হাতে সন্দেশ ধরে স্নেহের আবেশে তিনি বলেন, বাবা এটি খাও, সেরে যাবে। তুমি যে কবি হবে। হতবাক গিরিশ তখন বলে ওঠেন, কবি? আমি কবি হতে চাই না। সেই দেবী মূর্তি স্নেহের তিরস্কার হেতু বোঝান, ওরে পাগল, কবি মানে যে জ্ঞানী তা জানিস না, নে এটা খা। গিরিশের স্মৃতিচারণায় তিনি বলেন, সেই স্বপ্নের অনুভূতি এক তীব্র ছিল যে মুখেও সেই সন্দেশের স্বাদ পেলাম। তিনি অচিরেই সুস্থ হয়ে ওঠেন। এরপর আসলে এই মা ছিলেন স্বয়ং সারদা।
বাগবাজারে সিসিমা সারদা লজ্জাপটা বৃতা থাকতেন। শ্রীমুখ ঘুমটা দিয়ে ঢাকা থাকতো, আবার যে মায়ের ছবিতে তার শ্রীমুখ দর্শন করতে পাই তার নিবেদিতার ঐকান্তিক ইচ্ছাতেই। কিন্তু জয়রামবাটিতেই আমাদের মা যে মেয়ের মতন, তাই গিরিশচন্দ্র যখন অনেক দিন পর জয়রামবাটিতে মাকে প্রণামকালে মায়ের মুখের দিকে তাকান, আটকে ওঠেন তিনি। এ কি, এ তো সেই কালীঘাটের দেবী মূর্তি, যা আমার অবেচেতন মনের আকাশে এখনো সমুজ্জ্বল। প্রথমে মায়ের সামনে কিছু বলতে না পারলেও ব্রহ্মচারীদের দিয়ে বারবার বলে পাঠান এই মাই কালীঘাটের মা কিনা। তিনি তার সেই স্বপ্ন দর্শনের কথা জানান এবং মায়ের সমর্থন পাওয়ার আকাঙ্ক্ষায় থাকেন যে মা কখনো তাকে রক্ষা করেছিলেন কিনা। একাধিকবার প্রশ্ন করার পর মা উত্তর দেন, হ্যাঁ আমি। তিনি তখন উৎকণ্ঠায় আবেগ আধ্যাত্মিকভাবে আপ্লিত হয়ে মায়ের কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করেন, তুমি কী রকমের মা? তুমি যে সেই কবে থেকে আমায় রক্ষা করে চলেছ? তার এই প্রশ্নের উত্তরে সারদা বললেন, আমি সত্যিকারের মা, কথার কথা মা নই, পাতানো মা নই, আমি সত্যি জননী। ঠিক একই রকমের অভিজ্ঞতা হয়েছিল স্বামীজির জীবনেও। যে কালীঘাটের মায়ের কাছে মানত করে সুস্থ হয়েছিলেন ছোট্ট নরেন, সেই কালীকেই নানা রূপে আবিষ্কার করেন বিবেকানন্দ। রামকৃষ্ণের সান্নিধ্যে ভবতারিণীর ছোঁয়া মিললেও কালীঘাটের কালীর যোগেও ভুলে যাননি বিবেকানন্দ। কখনো গিরিশের সাধনা লগ্নেও খুঁজেছেন মায়ের গুণ। জ্যান্ত দুর্গা সারদার মধ্যেও তন্ন তন্ন করে অনুভব করেছেন কালীঘাটের কালীর কথা, যা গিরিশের জীবনেও ঘটেছে। স্বামীজি নীতি আদর্শের ভিন্নতা, তার ধর্মচিন্তা, বহুবিধের মিলনের আঙ্গিকে গড়ে ওঠা বিশ্বাসেও কলকাতার প্রাচীন কালী জড়িয়ে রয়েছে নিরন্তর। জনশ্রুতি গিরিশের কাছে কালীঘাট মন্দিরের কথা শুনতেন বিবেকানন্দ। কখনো কখনো ভক্তের প্রাচুর্যের মধ্যে কালীর আবার ভেদ কিসে, কথা বলেই কালীঘাটের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন স্বামীজি, যা বিবেকানন্দ ইতিহাসের ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে আজও। ধন্যবাদ।